এই মামলার আবার নতুন করে মোড় নিতে যাচ্ছে। শাহিনের যে পিএস পিন্টুর কাছ থেকে ক্লু ফর্মটা, আনার হত্যা মামলার আজকে ছোট্ট একটু আপডেট। আমি মহিম মিজান আপনাদের সাথে আছি এই আপডেট এবং সংবাদ বিশ্লেষণের জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, আনার হত্যা মামলার ছোট্ট একটু আপডেটটা হচ্ছে যে আপনারা এরই মধ্যে জানেন যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, ফয়সাল সাজি এবং মুস্তাফিজ। সম্প্রতি এই দুজনকে সবশেষ গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে এই দুজন কিন্তু 164 ধারা জবানবন্দি দেয় এবং 164 ধারা জবানবন্দিতে আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে দুজনকে মেডিকেল ভিসা করিয়ে দেয় আসলে আনোয়ার আজিম আনারকে হত্যাকাণ্ডের জন্য, এবং এই ভিসা করিয়ে দেয় আখতারুজ্জামান শাহীন এবং তার যে সহযোগী ব্যক্তিগত পিএস হিসেবে যাকে সবসময় বলা হয়ে থাকে সেটি হচ্ছে যে সিয়াম হোসেন। এই দুজনকে মেডিকেল ভিসা করিয়ে দেয়। ফয়সাল সাজিকে তৈরি করে একজন হৃদরোগী হিসেবে, কাগজপত্র তৈরি করে দেয়, এবং মুস্তাফিজকে কিডনি রোগী হিসেবে প্রতিষ্ঠিত করে ভারতীয় যে ভিসা অফিস আছে, কার্যালয় আছে সেখানে। এবং এই দুজনকে, একজনকে হৃদরোগী, একজনকে কিডনি রোগী, এই দুই রোগের রোগী বানিয়ে আসলে তাদেরকে ভারতীয় ভিসার জন্য আবেদন করে এবং ভিসা লেগে যায়। এটি খুবই পুরনো কথা যে শাহিনের পিএস সিয়ামের মাধ্যমে তারা ভুয়া কাগজপত্র, যেমন ফয়সালকে হৃদরোগী, মুস্তাফিজকে কিডনি রোগী সাজানোর কাগজপত্র, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং তাদেরকে বিভিন্নভাবে কাগজপত্র তৈরি করে তারা ইন্ডিয়ার ভিসা তারা পেয়েছিলেন। এর আগের পর্বে আমি জানিয়েছিলাম, এবং তাদেরকে যে ট্রেন যোগে কলকাতায় যে যেতে হবে, এই জন্য যেটি সবশেষ জানা গেছে যে 164 ধারা জবানবন্দিতে এই দুজনকে মোট 20,000 টাকা দেয় যাতে এরা দুজন, আখতারুজ্জামান শাহীন দুজনকে 20,000 টাকা দেয় যাতে এরা দুজন নির্বিঘ্নে ট্রেনে করে কলকাতা যেতে পারে। এবং ট্রেনে করে যখন কলকাতা যায় তখন কিন্তু এই দুজনকেই এই বাসা, থাকা, হোটেল এবং অন্যান্য যে ব্যবস্থাপত্র এবং সমস্ত যে উপকরণ সেখানে প্রয়োজন ছিল এবং সমস্ত যে খরচপত্র ছিল, যা যা দরকার সমস্ত কিছু কিন্তু আখতারুজ্জামান শাহীন এবং সিয়াম হোসেনের তদারকিতে করা হয়, যেটি সম্প্রতি 164 ধারা জবানবন্দিতে ফয়সাল সাজি এবং মুস্তাফিজ আদালতের কাছে বা বিচারকের কাছে স্বীকার করেছে। জবানবন্দিতে তারা এটি বলেছে, আমরা একটু শুনি। শাহিনের যে পিএস পিন্টুর কাছ থেকে ক্লু ফর্মটা সিয়ামের মাধ্যমে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়া, তারপরে চাপাতি বাসায় নিয়ে যাওয়া। আপনারা কি একটি বিষয় লক্ষ্য করেছেন? এখানে নতুন একটি ক্যারেক্টারের জন্ম নিয়েছে কলকাতা পার্টে, নাম হচ্ছে পিন্টু। আপনারা যদি একটু শুনতে মনোযোগ না থাকে তাহলে আবার একটু শুনি। শাহিনের যে পিএস পিন্টুর কাছ থেকে ক্লু ফর্মটা সিয়ামের মাধ্যমে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়া, তারপরে চাপাতি বাসায় নিয়ে যাওয়া। এই পিন্টু কে? এই পিন্টুর কথা 164 ধারা জবানবন্দিতে ফয়সাল এবং মুস্তাফিজ জানিয়েছে যে পিন্টুর কাছ থেকে, অর্থাৎ বাংলাদেশের পার্টে আখতারুজ্জামান শাহীনের ব্যক্তিগত পিএস ছিল সিয়াম হোসেন এবং কলকাতার পার্টে আখতারুজ্জামান শাহীনের ব্যক্তিগত সহকারী ছিল পিন্টু। তাহলে এই পিন্টু কে? হঠাৎ করে ডিবি পুলিশ প্রধান যারা এই মামলার তদন্ত করছেন বাংলাদেশ পার্টে, তিনি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন যে পিন্টুর কাছ থেকে ক্লোরোফর্ম সংগ্রহ করে সিয়াম হোসেন, এবং এই ক্লোরোফর্ম দিয়ে কি হবে? আনোয়ার আজিম আনারকে অজ্ঞান করা হবে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হবে। তাহলে এই পিন্টু এই ঘটনা সম্পর্কে, আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড সম্পর্কে আগে পরে সমস্ত কিছুই জানে। যদি জেনে থাকে, এই পিন্টুকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা গেল না? পিন্টুর পরিচয় কি? পিন্টু কি বাংলাদেশি না কলকাতা পার্টে? পিন্টু কি পালিয়ে আছে না পিন্টু অন্য কোনো নামে এখানে গ্রেফতার আছে? এই বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার না। পিন্টু কেন অন্য কোনো নামে এখানে গ্রেফতার থাকবে সেটি এর আগের অনেকগুলো পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকটা ক্যারেক্টারের নাম কিন্তু একাধিক। যেমন আপনারা জানেন শিমুল ভূঁইয়া সত্যিকারের নাম, কিন্তু তার নাম ওখানে ছিল পাসপোর্টে আমানুল্লাহ আমান। সিয়াম হোসেনের নাম ছিল আরেক,
তানভীর, মুস্তাফিজ, ফয়সাল, এই সমস্ত লোকের নাম ছিল, কিন্তু ঘটনার সময় একজন আরেকজনকে অন্য অন্য নামে পরিচিত করিয়েছে। সেই পরিচিত সেই ঘটনার সঙ্গে এখন পর্যন্ত যে যারা কিলিং মিশনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই 7 জনের একজনের নাম কি পিন্টু? যদি তা না হয়ে থাকে তাহলে এই পিন্টুকে, তার পরিচয় কি, বাংলাদেশে কোথায় থাকে, সে কলকাতা কি করে পৌঁছালো, সে এই হত্যাকাণ্ডের সঙ্গে কী করে ইনভলভ হলো, তার ইন্টারেস্ট কি এখানে, আখতারুজ্জামান শাহীনের সঙ্গে তার পরিচয় হয়েছে কিভাবে, তাকে এখনো পর্যন্ত কেন ক্যারেক্টার করা হচ্ছে না? আমি জানি না এখানকার তদন্তের পার্টে তাকে ক্যারেক্টার করা হয়েছে কিনা একজন অভিযুক্ত হিসেবে, বা কলকাতার তদন্ত পার্টে তাকে ক্যারেক্টার করা হয়েছে কিনা। অবশ্যই সিয়াম হোসেন যখন কলকাতায় আছে, সে জিজ্ঞাসাবাদের মধ্যেই আছে, সিয়াম হোসেন অবশ্যই পিন্টুর নাম উল্লেখ করবে যে আসলে এই পিন্টুটা কে ছিল, এবং হত্যাকাণ্ডের পরে আগে পিন্টুর ভূমিকাটা কী ছিল, এখন পিন্টু কোথায় আছে, এই বিষয়টি জানার, বিশদভাবে জানার একটু অবকাশ রয়েছে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে এবং ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে। কারণ আমি এর আগে অনেকবার বলেছি যে এটি একটি সাধারণ হত্যাকাণ্ড না। একজন সংসদ সদস্যকে বাংলাদেশের বাইরে নিয়ে হত্যা করে কুচি কুচি করে কেটে ফেলে নিঃশেষ করে দেওয়া এবং তার চিহ্ন পর্যন্ত না রাখা, এটি একদিনের পরিকল্পনা হয়নি। এটি পরিকল্পনা করতে কয়েক মাস সময় নিয়েছে, এবং ডিবি পুলিশ প্রধান আমাদেরকে এর আগেও জানিয়েছে যে অন্তত 2 বার এর আগে বাংলাদেশে আনোয়ার আজম আনোয়ারকে হত্যার পরিকল্পনা করতে হবে। সুতরাং এই যে হত্যার যে জাল, ফাঁদ, এই ফাঁদটা তৈরি করেছে অনেকজনে মিলে। সেটি আখতারুজ্জামান শাহীন, সেটি শীর্ষে থাকতে পারে, সে যেহেতু এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তার উপরে কেউ না কেউ থাকতে পারে। অনেকগুলো ক্যারেক্টারের নাম আসবার পর এখন নতুন করে পিন্টুর নামটি এসেছে, এবং অবশ্যই ডিবি পুলিশ, যারা বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, যারা বাংলাদেশে এটি তদন্ত করছেন, তারা অবশ্যই এই পিন্টুর বিষয়টি পরিষ্কার করবেন, এবং গোয়েন্দা পার্টি যারা রয়েছেন তারাও এই পিন্টুর বিষয়টা পরিষ্কার করবেন। আসলে এই পিন্টু ক্যারেক্টারটা কোত্থেকে আসলো, যে সিয়াম হোসেন যার কাছ থেকে ক্লোরোফর্মটি সংগ্রহ করেছে। এবং 164 ধারা জবানবন্দিতে কিন্তু মুস্তাফিজ এবং ফয়সাল এও বলেছে যে হত্যাকাণ্ডের পর কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাট থেকে সবশেষ এই 2 জন ব্যক্তি বেরিয়েছে, এর আগে একে একে সবাই বেরিয়ে গেছে। যখন হত্যাকাণ্ডটি শেষ হয়েছে তখন একে একে সবাই চলে গেল। সর্বশেষ ফয়সাল এবং মুস্তাফিজ কিন্তু ওই বাসায় ছিল, সঞ্জীবা গার্ডেনে, এবং সেখানেও শাহীনের সাথে তার কথা হয়েছে। শাহীন তাদেরকে বুঝিয়ে বলেছে যেন বাসাটা যেন খুব ভালোভাবে পরিষ্কার করে, কোথাও যেন চুল এবং কোথাও যেন রক্তর দাগ লেগে না থাকে। তার কারণ হচ্ছে, যেটি ডিবি পুলিশ কর্মকর্তা উল্লেখ করলেন, যে আখতারুজ্জামান শাহীন তাদেরকে বাংলাদেশে বসে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে যাতে সেখানে সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায়, কোনোভাবে যাতে এখানে চিহ্ন না থাকে, যাতে তারা গ্রেপ্তারের সম্মুখীন হয় বা কোনো কিছু বুঝতে না পারে। সিআইডি, ভারতীয় সিআইডির দল বা ওইখানে যারা ইন্টেলিজেন্সের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কোনোভাবে টেন না পায়। যার কারণে ফয়সাল এবং মুস্তাফিজকে আখতারুজ্জামান শাহীন বাংলাদেশে থেকেই বলেছিল যদি যখন আসবা তখন ওগুলো ক্লিয়ার করে আসবা। তো 164 ধারা জবানবন্দিতে অনেক কথা বলতে 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 কিন্তু আমরা আজকে নতুন একটি তথ্য পেলাম, একটি ক্যারেক্টার বের হলো, সেটি হচ্ছে পিন্টু। অবশ্যই গোয়েন্দা কর্মকর্তারা পিন্টুর বিষয় গণমাধ্যমের কাছে বা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা ভুক্তভোগী তাদের কাছে পরিষ্কার করবেন, এবং তাদের পিন্টুর ভূমিকাটা কী ছিল এবং পিন্টুকে এখানে ইনভলভ কে করেছে, এই সমস্ত বিষয়গুলো বের হবে আশা করছি। এবং গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকেই জড়িত। যদি আখতারুজ্জামান শাহীনকে পাওয়া যেত তাহলে হয়তো অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। যেহেতু তাকে এখনও পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায়নি, তাদের এই যে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে একটু একটু জিজ্ঞাসাবাদ করে একজন একজন করে ক্যারেক্টার বেরিয়ে আসবে, যেটি আমরা এই সিলাস্তি রহমান, শিমুল ভূঁইয়া এবং তানভীর গ্রেপ্তারের পর যেমন তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর কথা, গ্যাস বাবুকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে এসেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর কথা। আর এই পিন্টুর খবর জানাতে জানাতে কিন্তু মিন্টুর যে সহযোগী, সাইদুল করিম মিন্টুর কথা বলছি, তার সহযোগী, তার সহযোদ্ধা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া এবং তানভীর, এই 3 জন কিন্তু তারা যে কয়েকদিন আগে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আদালতের কাছে যে হত্যার সঙ্গে তারা সম্পৃক্ত,
এবং যে যে তথ্যগুলো 164 ধারার জবানবন্দিতে স্বীকার করেছে তা এই বৃহস্পতিবার দিন সেই সমস্ত বক্তব্য প্রত্যাহারের আবেদন করেছে আদালতের কাছে। শিমুল ভূঁইয়া, কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু এবং তানভীর এই তিনজন 164 ধারার জবানবন্দি আদালতের কাছে যেটি দিয়েছে সেটি আবার অন্য আদালতের কাছে প্রত্যাহারের আবেদন জানিয়েছে। আদালত এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত দেয়নি যে তাদের প্রত্যাহারের আবেদন গ্রহণ করবে কি বর্জন করবে, কিন্তু তারা আবেদনটি করেছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে তাদেরকে যে 164 ধারা জবানবন্দি দিতে বলা হয়েছে এবং দিয়েছে সেটি জোর করে তাদের কাছ থেকে আদায় করেছে। অথচ 164 ধারা জবানবন্দি যখন কোনো আসামি দেয় তখন যে ম্যাজিস্ট্রেটের সামনে দেয় সেই ম্যাজিস্ট্রেট কিন্তু তাদেরকে যে দেয় তাকে অন্তত 3 ঘন্টা সময় দেয় চিন্তা করবার জন্য যে এই 164 ধারার জবানবন্দি কিন্তু আপনার বিপক্ষে যাবে, আপনি ভাবুন আপনি দেবেন কিনা। 3 ঘন্টা পর আবারও বোঝানো হয় যে ভাবুন আপনি দেবেন কিনা। তারপরেও যদি বলে যে হ্যাঁ আমি বলবো, তখন 164 ধারার জবানবন্দি একজন বিচারক লিপিবদ্ধ করে লেখে। এই 3 জন সেটি লিখিয়ে বৃহস্পতিবার দিন আবার অন্য আদালতের কাছে আবেদন করেছে যে তাদের 164 ধারা জবানবন্দি প্রত্যাহার করা হোক। আদালত প্রত্যাহার করবে কি বর্জন করবে সেটি আদালতের সিদ্ধান্ত, কিন্তু এই মামলার আবার নতুন করে মোড় নিতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আনোয়ার আজম আনার যে নিহত হয়েছেন সেটি এখনও পর্যন্ত দালিলিক প্রমাণ হয়নি। 2 মাস প্রায় পেরিয়ে গেছে। এই এত কিছুর মধ্যে 164 ধারা জবানবন্দি প্রায় সবাই দিয়েছে, তারপরে আবার 3 জন নতুন করে সে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছে। এটি কিসের ইঙ্গিত? সেটি যারা তদন্ত করছে, তদন্ত সংশ্লিষ্টরা তারা ভালো করেই জানে বা ভালো করেই বুঝবে, কারণ তারা তদন্ত করছে এই মার প্যাচগুলো তারা ভালো বোঝে। কিন্তু বাংলাদেশে যে মামলাটি হয়েছে হত্যার উদ্দেশ্যে অপহরণ এবং গুম, বৃহস্পতিবার আরেকটি আদালত সেই মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী 8 আগস্টের মধ্যে আদালতের কাছে জমা দিতে বলেছে। অর্থাৎ একটির পর একটি আপডেট হতে চলেছে। এই মামলার ভবিষ্যৎ কি সেটি নিয়ে আমরা অনেক আগেই সন্দেহান ছিলাম, কারণ ব্যক্তি বাংলাদেশের, মারা গেছে কলকাতা, হত্যা মামলাটি বাংলাদেশে না, হত্যা মামলাটি হচ্ছে কলকাতা আবার 2 জন আসামি বন্দী, এখানে 7 জনের ওপরে। তো সমস্ত কিছু নিয়ে এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটির মামলা ক্রমেই কেন জানি মনে হচ্ছে একটু জটিল আকার ধারণ করছে।